হলো আজকে আমাদের এই ঘটনাটা আসলে একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। আমার মনে হয় যে বাংলাদেশে এরকম একটা পরিবেশে কেউ কোনদিন কথা বলার সুযোগ পায়নি। আমরা আছি এখন ডক্টর ফরিদুজ্জামান, উনি আমাদের রাজনৈতিক নেতা, ওদের জোটসঙ্গী ছিলেন, নির্বাচন করেছিল নড়াইল থেকে ধানের নিয়ে নির্বাচন করেছেন। ওখানে আমাদের বিদ্রোহী প্রার্থী থাকার কারণে উনি রেজাল্টটা পক্ষে আনতে পারেননি। আমার অবস্থাও তাই, আমিও পাবনা 4 থেকে নির্বাচন করেছিলাম। সেখানে আমার বিদ্রোহী প্রার্থী ছিল এক সন্ত্রাসী মাস্তান। শেষ পর্যন্ত ভোটটা তারা নিজেরা করেনি, ভোটটা পরে দিয়ে দিয়েছে দাঁড়িপাল্লায়, যে কারণে আমারও রেজাল্ট আসেনি। তো যাক, আমি ওই মামলার কারণে এসেছিলাম। নিচে নামার নিচে যখন ছিলাম তখন ওর সাথে দেখা যেত আমার খুবই আমরা কাছাকাছি, মানে আমরাও আমাদের সম্পর্কটা খুব গভীর। কিন্তু বললেন যে চলেন আমার চেম্বারে যাই, আমার বিশেষ কাজ আছে, তাড়া আছে। তারপরেও সম্পর্কটার গভীরতার কারণেই উপরে উঠে আসলাম। এখন উপরে উঠে এসে মনে হচ্ছে যে আমি না আসতাম তাহলে একটা বিরল একটা সুন্দর একটা ঘটনা আমার দেখার সুযোগ হতো না, বা এই পরিবেশটা পেতাম না। কারণ উনি অ্যাডভোকেট, উনি ডক্টর, ওনার 2টা মেয়ে এখানে বসা আছে। কি নাম? ব্যারিস্টার ফাবিয়া জামান, একটা ফারিয়া জামান, নামটাও দেখেন কাছাকাছি, ফাবিয়া জামান, ফারিয়া জামান। এটা বাংলাদেশে আমার মনে হয় প্রথম, মানে টুইন, তারা সিস্টার, 2জনে ব্যারিস্টার। ব্যারিস্টার, এবং তার আবার বিয়ে হচ্ছে 2জনের, এবার তারা ব্যারিস্টার। এখানে তারা 2জনে উপস্থিত আছে, তাদের 2জনই ব্যারিস্টার, 2জনের হাজবেন্ডই ব্যারিস্টার। হাজবেন্ডের নাম হলো ব্যারিস্টার কাজী মহিদার, হাসিবুর রহমান। এখন সমস্যাটা হলো যে 2জন বলতে একরকম, ভুল কেনার উপায় একটা ভুল হয়ে যায় না, তো তাদের ভুল হবে না, তাদের ভুল হবে না, কারণ তারা হাজবেন্ড, তাদের চেহারা আলাদা। কিন্তু এখন হাজবেন্ডদের চেনার সমস্যা, মাঝে মধ্যে ভুল হয়ে যেতেই পারে। এমন আমি আজকে নিয়েছি, এখন আসছে শ্রীরাঙ্গের ডাক্তার, ডাক্তার কি ব্যাপার, মালিক ভাই এখানে কোথায় আসলো? মালিক ভাই সেটা লম্বা মালিক ভাই, আমি বলতে যাচ্ছিলাম মালিক ভাই নাকি, তো পরে উনি নিজেই পরিচয় দিলেন আমি ডাক্তার আমক। তেমন যে আপনাদের হুবহু মালিক ভাইয়ের সাথে তো আপনাদেরকে বদলানো যায়, একদম চোর মাথা দিয়ে দাড়ি শেপ টেপ সব একই রকম। মালিক ফর্সা, একটু গায়ের রঙটা একটু ময়লা, এই তো এখন সেটাও একটা দেখলাম, একটা আজকে দিনটা। আর এখানে যেটা দেখতেছি আপনি দেখেন, এটা দেখাও, এদের দেখাও, এদের দেখাতে হবে। এটা একটা বিরল ঘটনা না। তারপরে এখানে আবার আমাদের মাঝে আরেকজন আছেন, এটা আমার আমি হলাম উকিল বাপ, সে অ্যাডভোকেট নারায়ণগঞ্জে, এবং তার একটা মামলা করছিল, ওই যে মামুল হকের মামলা, আর একটা মামলা করলো তার একটা হন না, কি যেন না, সেটা কিন্তু এটাও আর একটা ঘটনা। 64টা যে মামলা হয়েছিল 63টায় খারিজ হয়ে গেছে। ওই মামলা 64 জেলায় বাদী হয়েছিল, আজিপুর জেলা প্রেসিডেন্সিতে বাদী হওয়ার কথা ছিল, নানুজে বাদী হয়েছিল আমি। এখন মামলা আস্তে আস্তে আওয়ামী লীগের আমলে সে আওয়ামী লীগের মিনিস্টার ছিল, দম্ভ দেখিয়ে বা মিনিস্টার কেড়ে নিয়েছেন, এবং এমপি ছিল। তারপরেও সে এমপির দাম্ভিকতা দেখিয়ে প্রত্যেক জেলা ফোন দিয়ে সে মামলা খারিজ করে দিয়েছে সবগুলি। এখন শুধু একটা মামলায় আছে, নানু যেটা ছিল সেটা বাদী আমি। মামলা চলছে, চলমান। এই একটা ঘটনা। আর এর ভিতরে আর একটা বৈশিষ্ট্য আছে, এই যে পিছনে, এই যে আমার হলো বাতিজা, তোর ডাক নাম কি, ভালো নাম কি? বলে আলফি। আরো কি যেন নাম আছে তোমার? আলফি, কাশফি, আর কি হাফেজ তো আছে, আর কি আলফি কাশফি। আগে কোনটা, আলফি না কাশফি? আলফি কাশফি। আচ্ছা, সে হাফেজ। তো এটাও আর একটা বই রাখা, এটাও একটা ঘটনা যে আমরা যখন তারাবির নামাজ পড়ি, খতম তারাবি যাকে বলে আর কি, তো সেই খতম তারাবি পড়ার সময় আমরা দেখেছি আমি এই পর্যন্ত যে 2জনও থাকে, কোনো সময় 3জনও থাকে, হাফেজ 3জনই, বা 2জন হাফেজ থাকে, কম করে 2জন থাকে। একজনের প্রতি মানে নিজের প্রতি অত হাই কনফিডেন্স আমাকে থাকে না, যে কারণে ভুল হয়ে যেতে পারে বলে 2জন থাকে। কিন্তু তারপরে একটানা 20 রাকাত নামাজ পড়ানো,
এটা একটা কঠিন ব্যাপার। সে আবার 8 বছর ধরে, তখন বয়স কয় বছর ছিল, ছাত্র অবস্থা থেকে তারাই পড়ায়। ছাত্র অবস্থায় সে হাফেজ একা তারাই পড়ায়, কিন্তু তার কনফিডেন্স লেভেলটা এত হাই যে সে ভুল করবে না, সেই কারণে সে আজকে 8 বছর ধরে কিন্তু একাই পড়াচ্ছে। একাই পড়াচ্ছে কিন্তু এটা। কিন্তু সে কিন্তু তোতলা, কথা বলতে গেলে বাদে, কিন্তু কোরআন শরীফ পড়ার সময় বাদে। এইটা একটা বিশাল আল্লাহর নামে রাখে। সামনাসামনি কথা বলেন, ও কথা বলতে কিন্তু তোতলাবে, কিন্তু কোরআন শরীফ যখন পড়বে, সূরা কেরাত যখন পাঠ করবে, তখন সে আর তার দরকার নেই। এটা কি একটা এইরকম একটা গুণীগান এরকম। আমি একটা সাধারণ নগণ্য মানুষ, আজকে আমি এখানে এই কথাগুলো বললাম। আমি হয়তো অনেক কথাই বলি, লাইভ করি, আপনারা দেখেন শোনেন। তো আজকেরটা টোটালি ভিন্ন জিনিস। এটা আমার কাছে একটা ভালো লাগার ব্যাপার। এখন প্রতিক্রিয়াটা জানাবেন আমার অত্যন্ত কাছের বন্ধু, হ্যাঁ, যে হোস্ট। ভাই অত্যন্ত দামি লোক, রাজনীতিবিদ। ছাত্র জীবনে উনি একটা সংগঠনের প্রেসিডেন্ট ছিলেন, তারপর বিএনপিতে আসছেন। বিএনপির যখন দুর্দিন, অনেকেই যখন রাস্তাঘাটে নামতেন না, ভাই সবসময় ছিলেন। 2018 সালে ভাইকে দুর্বৃত্তরা গুলি করছে ইলেকশনের সময়, হেলিকপ্টারের করে ওনাকে টাকা নিয়ে এসেছিল চিকিৎসার জন্য। এবং আমরা আশা করছিলাম যে ভাই এবার জিতে যাবে, যদিও স্বতন্ত্র প্রার্থী আমার মতো একই অবস্থা। স্বতন্ত্র প্রার্থী এই স্বতন্ত্র প্রার্থী যদি না থাকতো, জামাত যে আজকে এতগুলো সিট পাইছে, জামাতে সিট 20 থেকে 25টা হতো, 25টা হতো না। গুনতাম হলো 11, 12, 13, 14, কিছুক্ষণ 15, 16, এর বাইরে আর হতো না। এবং যারা বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছে, আমি বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বলবো, এইসব বিদ্রোহী প্রার্থীকে দলের থেকে যারা বহিষ্কার হয়েছে, বাবা যারা বহিষ্কার হয় নাই, তাদের আর দলে ফেরানো উচিত যারা হবে না। বহিষ্কার হয়েছে তাদের তো আজীবন নিতেই পারো না। এবং যারা আমার ওখানে এক্স এমপি সিরাজুল সর্দার থেকে তার একটা গং আগে, এদেরকে বহিষ্কার করতে হবে। আরো স্বেচ্ছাসেবক যারা আছে, এদের যদি বহিষ্কার করে, তারেক রহমান কেন করবেন আমি সেটা বলি, যে উনি এই যে 17.5 বছর দেশের বাইরে থাকলেন, 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা উনি স্কাইপে বিভিন্ন কথা বলেছেন, এত কষ্ট করার পর দেশে আসলেন। দেশে আসার পর মায়ের সাথে দেখা করতে গেলেন এবারকার হসপিটালে। আশা করেছিল হয়তো মার সাথে দেখা করে, মা অসুস্থ, তার বাবা তারিখ তুমি কেমন আছো, কথার মা কিন্তু বলতে পারেন না। প্রতিদিনই গেছেন, কথা বলবেন বা একটা কিছু আনবেন, শেষ পর্যন্ত 5 দিনের মাথা কিন্তু চলে গেলেন। ম্যাডামের কবরের মাটি শুকানো না, সে তারেক রহমান নমিশন দেওয়ার আগে আমাদেরকে ডেকেছিলেন যে আমরা সবাই যোগ্য, কিন্তু আমরা তো সবাইকে দিতে পারবো না, যদি আমি যাকে দেবো তারপর কাজ করুন কিনা। এই মুনাফেক, বেঈমান, বিশ্বাসঘাতক মির্জাফরটা সবাই বলে গেছিল যে আমরা তার ইলেকশন করবো, কিন্তু তার ইলেকশন করেনি। এবং তার সাথে আরো বিদ্রোহী প্রার্থী হয়েছে, এবং অনেকে আছে বিদ্রোহী প্রার্থী হয়নি, কিন্তু নমিশন না পাওয়ার কারণে তারা জামাতকে ভোট দিচ্ছে। তা জামাতের ভোট কোথায়? এই যদি আমাদের বিদ্রোহী প্রার্থী না থাকতো, তাহলে আওয়ামী লীগ যে ভোট দিয়েছে, আমাদের ভোট নাই, 31%, 32% না ভোট, কার ভোট? আমার আওয়ামী লীগের ভোট। বিএনপি তারেক রহমান বলে দিয়েছেন যে একটা ভোট দেবেন হ্যাঁ, আর একটা দেবেন ধান শেষ। 51% ভোট হ্যাঁ পেয়েছে, সব ভোট হল বিএনপি। আর জামাত যা পেয়েছে, এই যে ভেজাল ভোট, যেটা আওয়ামী লীগের না দিতে এসে ভোট দিয়ে গেছে দাঁড়িপাল্লায়। এখন ফরিদ ভাই জিততেন, আমিও জিততাম, এরকম বললাম না যে 18টার গুণ 16টার গুণার পর আমি আর গুনতে পারি না, দেখি যে কোথায় কোথায় না হয় না। যাই হোক, আমি এই কথা বলতে চাচ্ছি এইভাবে ফরিদ ভাই, এই বিদ্রোহী প্রার্থী বা যারা এইবার নির্বাচনের বিরোধিতা করছে, আমার ওখানে অনেকে সাথে থেকেছে, তারপরে তাকে বিভিন্নভাবে ভোটটা দেয়নি, ভোট কেন্দ্রে যায়নি, আমরা জানি অনেকের নাম। তো আমি এইটা বলতে চাই, এই বিদ্রোহীদের যদি দলে নেয় বা যারা বিরোধিতা করেছে, বহিষ্কার যারা হয়েছে, তাদের যদি ফেরত নেয়, অথবা বহিষ্কার হয়নি তাদের বহিষ্কার না করে, আগামী বছর আমি বলবো, আগামী 5 বছর পর নির্বাচন হবে। আমাদের প্রধানমন্ত্রী, মানবিক প্রধানমন্ত্রী, দেশ গঠনের জন্য উনি দিনরাত পরিশ্রম করে যত চেষ্টাই করি না কেন, দেশটাকে সোনা দিয়ে মরিয়ে দেয়। দেশের সমস্ত রাস্তাঘাটগুলো যদি লাগায় দেয়, লাইট দেয়, সোনা দিয়ে যদি মরিয়ে দেয়, তারপরেও আমি বলবো আগামী 5 বছর নির্বাচন হবে। এই বিদ্রোহীদেরকে দলে নেয়, অথবা যারা বিদ্রোহ করে তাদেরকে দলে নেয়, তাহলে ক্ষমতা যেতে পারবে না, না। কারণ হলো যে আগামীবারে
যেই নমিনেশন পাবে না আরো 2-3 দিনকে দাঁড়াবে। আওয়ামী লীগের কাছে টাকা নেবে, জামাতের কাছে টাকা নিয়ে দাঁড়াবে, জানে যে বিদ্রোহী করলে বিদ্রোহী হবে, জিতলেও দলে নেয়, হেরে গেলেও দলে নেয়, বিরোধিতা করলেও দলে নেয়, শাস্তি নেয়, আগে 3-4 দিনকে দাঁড়িয়ে যাবে। অতএব এই ব্যাপারে আমার শুধু তাই না, আহ্বান থাকবে এটা। জাতীয় নির্বাচন হতে তো আরো 4.5 বছর বাকি। এই যে স্থানীয় নির্বাচন হবে যেটা, এই বিদ্রোহীদের যদি কঠোরভাবে শাস্তি না দেয়, তাহলে এই উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, মেয়রের নির্বাচন একাধিক ক্যান্ডিডেট দাঁড়াবে। Absolutely right. কারণ ইতিমধ্যে তারেক জিয়া বলেছে যে আমরা একজন করে ক্যান্ডিডেট দিব, কিন্তু এই বিদ্রোহীদের যদি আবার তুলে নেয়, দলে নেয়, তাহলে একজনের জায়গায় আবার 7 জন হবে। এবং বিএনপির ভরাডুবি হবে। এই জন্য তারেক জিয়া যে স্ট্রিক হয়েছেন সেটাকে আরো কঠিন ভাবে হতে হবে, যে এদের দলে ফেরাতে দূরের কথা, এদের আরো কঠিন শাস্তি দিতে হবে, তাহলে অন্যরা শিক্ষা পাবে। কারণ যে নেতার কথা শোনে না, যে নেতার আদেশ মানে না, সেই নেতার দলে আবার আসবে কেন? তারপর কোন সময় ম্যাডাম মারা গেলেন, এই মুহূর্তে ম্যাডাম বেঁচে থাকতেন বা আরো আগে আসতেন, 5 দিন পর আসলেন উনি, তো এই যে অবস্থা, উনি দেশে না আসতেন কি হতো? তারেক রহমান যদি কোনো কারণে ম্যাডাম যদি উনি ফিরে আসার আগেই চলে যেতেন, তাহলে পরিবেশটা এমন হতো না। যে পরিবেশে লক্ষ লক্ষ মানুষ গিয়ে তাকে যে সম্বর্ধনা জানালো, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সম্বর্ধনা অনুষ্ঠান বা দেশে ফেরার পরে এত মানুষ তো কোথাও জমা হয়নি। সবচেয়ে সংক্ষিপ্ত বক্তব্য, মাত্র 17 মিনিট 17 বক্তব্য, কোনো রকম প্রতিনিধি ছিল না, কোনো কিছু ছিল না। উনি সুন্দরভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে করলেন, দেশের মানুষ কথা শুনলো। এবং যেখানে একটা বৈরী ভাব ছিল, মানুষ বলতো তারেক রহমান কোনদিন দেশে আসতে পারবে না, তাই কোনদিন আসতে দেবে না, কেউ তাই গ্রহণ করবে। অনেক কর্নার থেকে তার বিরুদ্ধে অভিযোগ আছে, সেদিন দেশে আসতে না পারে। সব কিছু ম্লান হয়ে গেছে। উনি আসার মধ্যে দিয়ে ওনাকে আসার যে সারা পৃথিবীতে এত সুন্দর, এত সম্মান কেউ পায়নি। যে কি সেই বিমানবন্দর থেকে 300 ফিট পর্যন্ত এই যে আমাদের দেশ সেনাবাহিনী, বিভিন্ন অফিসার, সরকারি কর্মকর্তা হেঁটে আসছে না, বড় বাসে আসছে। এই ইতিহাসও পৃথিবীতে নেই যে একজন নেতা নামার পর বাসে আসতেছে এবং তাকে ঘিরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হাঁটতেছে, আসলেন। সেই মানুষকে এত সম্মান সবাই জানালো। আর সেই মানুষটাকে এই দলের যারা দল করে যারা নেতা হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, অনেকে টাকা পয়সা হয়েছে, বড় বড় চাঁদাবাজা হয়ে গেছে অনেকে, তার কথা শুনলো না। তারপরও তারেক রহমানের প্রতি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমতি, ম্যাডাম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, সে কারণেই কিন্তু তারেক রহমানকে আমার ভোট দিয়েছে। ভোটটা জোর করে নেই। আমরা যারা নির্বাচনী রেজাল্ট আনতে পারি না, আমার ওখানে দাঁড়িপাল্লার ভিতরে মিনিমাম 10-12 হাজার ধানের সিট ঢোকানো আছে, মিনিমাম 10-12 হাজার। ইউনো কিনেছে, ইউনো ওখানে গিয়েছে হারানোর জন্য, ওখানে প্রেজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট অফিসার, পোলিং অফিসার সব টাকা দিয়ে কিনেছে। কোরআনের মতো টাকা লক্ষ লক্ষ কোটি টাকা তারা খরচ করছে। তারা বলে কোরআনের আইন এবং সব থেকে সত্য, এদের মতো অসৎ লোক আর নাই। আজকে যদি এরা এই বিশ্বাসঘাতক বিদ্রোহ না করতো, তাহলে ওরা আজকে আমাদের উপরে, ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলতেছে, যে হুমকি দিচ্ছে যে আওয়ামী লীগকে 36 দিনে তাড়িয়েছি, এদেরকে তাড়াতে 6 ঘন্টা লাগবে, এই কথা বলতে পারতো? তারেক রহমানের কাছে নিয়মই করতে না। সেই জন্য বলি যে আমাদের আজকের এই কথাগুলি দেশবাসী যারা শুনবেন, জানবেন, এবং আমাদের প্রধানমন্ত্রী উনি কোনো না কোনোভাবে হয়তো জানবেন, এটা মনে রেখে চলতে। ওনার ভয় করার কিছু নাই, এত কিছু কথা বলতে কিচ্ছু যায় আসে না। তারেক রহমান যত কালপিট বা বিরোধী দল, এই যে জামাত বা আরো যারা বলতে, কিচ্ছু আসে যায় না। তারেক রহমান যেভাবে এগিয়ে যাচ্ছেন, এইভাবে যদি এগিয়ে যায় এবং তার দলের নেতারা যদি সৎ থাকে, অসৎ না হয়, দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা থেকে দেশ সেবা করার, দেশ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কত কথা বলে, কিন্তু বলতে পারবে অসৎ কেউ? বলতে পারবে কেউ? আমলি বলতে পারবে? কেউ বলতে পারবে না। পৃথিবীর কেউ বলতে, ম্যাডাম কত কথা বলা আছে, এই তুমি টাকা আনতে। আমি কথা বলতে আমি জেলে গেছিলাম। আমি বলেছিলাম যে ম্যাডাম খালেদা জিয়া আর তারেক রহমান যদি বলে যে স্টেডিয়ামের ভিতরে আপনারা 50 কোটি টাকা দিয়েছেন, বাংলাদেশের যত স্টেডিয়াম সব স্টেডিয়াম ভরে যাবে, টাকায় ভরে যাবে। সেই তারেক রহমান এই 2 কোটি টাকা চুরি করবেন, এই যে আমি চ্যালেঞ্জ দিতে আসি, সেই কথা বলে তো ম্যাডামকে শাস্তি দিয়েছেন বিচারপতি আখতারুজ্জামান, তার বিরুদ্ধে কথা বলে কন্টেম্পট অফ কোর্ট, আমি কোর্টে হাজির হলাম না, 2 বার আমাকে ডাকলে গেলাম না, পরে র্যাব আমাকে গ্রেপ্তার করলো। কোর্টে গিয়ে আপনি ছেলে নিবেন, কোর্টে গিয়ে
আমার বক্তব্য দেখালো সময় টেলিভিশনের এবং প্রেস ক্লাবের সামনে দেখানোর পরে আমি বললাম, আমাকে বললো মানে আদালত বললেন যে আপনি শপথ বাক্য উচ্চারণ করে বলেন এই কথাগুলো আপনি বলেছেন কিনা। আমি সেদিন বলেছিলাম আমি সামনে আদালত আমি শপথ বাক্য উচ্চারণ করে বলছি, সব কথা বলেছি। আজকে আবার উচ্চারণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান এবং এই উপমহাদেশ সম্ভ্রান্ত পরিবারের সন্তান ডাক্তার জুবাইদুর রহমানের বিরুদ্ধে কোনো বিচারক যদি এই ধরনের শাস্তি দেন আমি তার বিরুদ্ধে কথা বলতেই থাকবো 100 বছর দিলে আমি পড়া করি না, 100 বছর দিলে পড়া করি না। আমি ম্যাডাম খালেদার জন্য আমার কিডনি দিতে চাই, আমার লিভার দিতে চাই। সেই ম্যাডাম খালেদাকে মায়ের আসনে বসিয়েছে, তার এই যে অন্যায় কোনো কিছু ছাড়াই ধরেন এই যে তাকে শাস্তি দেবে, তার জীবনটা নষ্ট করে দিল আর কি। তারেক রহমান যেভাবে সামনে দিয়ে এগিয়ে যাচ্ছেন উনি এইভাবেই যদি এগিয়ে যান, এই কতগুলি ওনার ভিতরে যে ক্রিয়েটিভিটি আছে এগুলি আমাকে চিন্তা করছি উনি যে কাজগুলি এখন করছে নতুন নতুন যে ব্যারেজ, সাহসী পদক্ষেপ, একেই বলে বাপের বেড়া বলেন না শহীদ রাষ্ট্র জিয়া রহমান তো এক কথার কারণে ওনাকে শহীদ তুললো। তালপট্টির দ্বীপ যখন উঠলো তখন উনি বলেছেন তালপট্টি আবার এক কথা বলার কারণে ওনাকে অল্প দিন শহীদ তুললো। তাই মনে করে তারেক রহমান যে সাহসিকতার সাথে এগিয়ে যাচ্ছেন উনি এগিয়ে যাক সামনের দিকে। মানুষ এবার আমরা 212 আসন পেয়েছি, আমরা যারা মামলা করেছি আমরা আশা করতেছি হয়তো বা দিন হবে 2000 পক্ষে আগামী দিনে তারেক রহমান নেতৃত্বে 280 থেকে 80 সিট পেয়ে তারেক রহমান আগামী দেশ সেবার সুযোগ পাবে বলে মনে করি। এখন আমার ভাতিজেরা একটু তাদের একটু কথা নাও, সামনে নাও। ঘটনা আঙ্কেল আসছেন, আপনার সাথে দেখা হয়ে আমরা অনেক খুশি হয়েছি। আমি খুব খুশি আমরা অনার্ড আপনার সাথে দেখা করতে পেরে খুব ভালো লাগলো। আপনার কথা শুনে অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখতে পারলাম। ভবিষ্যতে আমরাও আপনাদের দেখানোর পথে যাওয়ার চেষ্টা করব, আপনাদের ফুটস্টেপ ফলো করব আমরা ইনশাআল্লাহ, এটাই ইচ্ছা আমাদের। একটা বন্ধনে আমরা জড়িয়ে গেলাম, নাও বলো তাও তোমাদের পাশে দেখা যাবে ইনশাআল্লাহ। না অবশ্যই অবশ্যই আসবেন, অবশ্যই আমাদের বাসায় দাওয়াত রইল আঙ্কেল। একসাথে আমরা বসবো, গল্প হবে, অনেক কথা হবে, আরো বিষয় আলোচনা হবে। জি জি হ্যাঁ আমাদের খুব ভালো লাগলো ভাই, আপনি আসছেন, অত্যন্ত স্মরণে থাকলো। আবার এইভাবে আসবেন, মাঝে মাঝে দেখা হবে আমাদের সাথে। যেহেতু একটা সুন্দর দেখা হলো, আমি এখানে কফি খেলাম, খেলাম, আমি আপনার কাছে লিচু পাঠাবো। চিকেনটা নিয়ে চিকেন আছে।